মঞ্চে উপবিষ্ট সমগ্র উত্তরবঙ্গের ঐতিহাসিক বিদগ্ধ পণ্ডিত হিমন্ত সরকার মহাশয়, মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন বিএড প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ অধ্যক্ষা এবং আজকের এই আয়োজক এবং সংগঠক পরিচালনা সমিতির সভাপতি, উপস্থিত ছাত্রছাত্রী, আজকের এই মহতি কর্মযজ্ঞে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। বিষয়টি অত্যন্ত সহজ সরল কিন্তু জটিল। ইতিহাসেরও ইতিহাস আছে, কিন্তু পূর্ব ইতিহাসগুলো আমাদের জানা নেই। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি এটা 980-982 শতাব্দে অতীশ দীপঙ্করের জন্ম। অতীশ দীপঙ্করের জন্ম দিনটা পর্যন্ত সঠিকভাবে বলা হয়নি। কেউ বলছে 980, কেউ বলছে 983। জন্মস্থান কোথায়? বজ্রযোগিনী গ্রাম, বিক্রমপুর, ঢাকা। আবার কেউ কেউ উত্তরবঙ্গের নয়, দক্ষিণবঙ্গের যারা ঐতিহাসিক, যারা ইতিহাস পর্যালোচনা করেন, যাদের লিখনীতে বিভিন্ন পুস্তক পুস্তিকাতে সঠিক তথ্য আমাদের ছাত্রছাত্রীদের কাছে আছে, পঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অবগত হই। সেখানে আমরা দেখলাম তার মৃত্যু তারিখটা পর্যন্ত ঠিক নাই। 10,035, আবার কেউ বলছে 33। জন্মস্থানে ঠিক নেই। ঠিক আর একটা ঐতিহাসিক বলছেন তিনি আদৌ উত্তরবঙ্গের মানুষ নন, দক্ষিণবঙ্গের মানুষ নন, তার জন্ম হচ্ছে ভাগলপুর। অর্থাৎ গঙ্গার উপরে যারা ঐতিহাসিক, প্রকৃত পক্ষে বাঙালি, প্রথম প্রশ্ন ছিল যে অতীশ দীপঙ্কর বাঙালি না বৌদ্ধ ধর্মাবলম্বী প্রচারক পড়ে। আগে তার আইডেন্টি কিন্তু বাঙালি, যেটা সত্যেন্দ্রনাথ দত্ত তার 2 লাইন কবিতার মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। অতীশ দীপঙ্কর বাঙালি ছিল এবং তিনি তিব্বতে ধর্ম প্রচারের জন্য গিয়েছিলেন। তাহলে আমরা একটা জায়গায় আসতে পারি আজকে এই সাথে অতীশ দীপঙ্কর প্রথমে আইডেন্টি হচ্ছে তিনি বাঙালি। বাঙালি যদি হন তাহলে কোন বংশোদ্ভূত? তিব্বতিয়ান পণ্ডিতরা এবং আমাদের বঙ্গীয় বৌদ্ধ যে সংগঠন আছে তারাও কিন্তু আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন যে ওনার জন্ম শাহর জেলা, শাহর বলে একটা জেলা, সামন্ত রাজ্য। সেই সামন্ত রাজ্য ছিল আমাদের এই ইতিহাস। তখন হরিরামপুর হয়নি। জেলা বিভাজনের আগে এই শাহর জেলাটা ছিল শাহর রাজ্য। শাহর রাজ্য ছিল সামন্ত রাজ্য। এই সামন্ত রাজা কারা ছিলেন? ছোট ছোট রাজত্ব তখন ছিল, জমিদার ছিল। আমাদের যদি ব্রিটিশ পিরিয়ড আগে যায়, সুন্দরবন জেলা 5টা-7টা গ্রাম নিয়ে একটা ছোট জমিদার, তার উপর একটা বড় জমিদার, তার উপর রাজা, তার উপর সম্রাট, একইভাবে আমাদের প্রশাসনটা ছিল। তার এই প্রশাসনিক অবস্থায় সামন্ত রাজা ছিলেন কে? সেই সময় সামন্ত রাজা ছিল গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় কোথাকার? শাহরে। শাহরের ঘাট আমরা বিবেচনা করে যেখানে আমাদের স্যার বললেন, আপনারা শুনলেন যে কল্যাণশ্রী সেই শাহর গ্রামের একজন সামন্তরাজ, প্রভাবতী দেবী তার স্ত্রী, তাদের দ্বিতীয় কর্মজাত সন্তান চন্দ্রপ্রভা। কে সেটা? তাতে এই অতীশ। তাহলে এই অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়? আমরা সুস্পষ্ট ভাবে বলতে পারি এই ইটাহার। ইটাহারের বিস্তৃত ব্যাখ্যা আমি যাব না, কারণ স্যার বলার চেষ্টা করেছেন যে ইটের সমাহার, অর্থাৎ ধ্বংসস্তূপ, একটা পর একটা বিবর্তন মধ্যে দিয়ে ইতিহাস পাল্টে গেছে। এখানে একটা সময় আজকে যদি বিচরণ করি, হরিরামপুর এবং ইটাহার বলে কোনো গ্রামই ছিল না। আরো যেমন ছোট কথা আছে। আবার আজকে যদি সময় বৃদ্ধির কথা বলি, মহাভারতের যুগ, বিরাট রাজার যুগ, হাতি নোয়া যদি বলি, আবার যদি আমরা চলে যাই আদ্যাখণ্ড,
সেখান থেকে সোজা যদি মহেন্দ্র পর্যন্ত যায়, তার মধ্যে স্থান করবে। সেই স্থানগুলো কোথাকার, তার ইতিহাস প্রত্যেকটা বাড়িতে আমি বলে দিতে পারি। এই একটা না একটা করে মূর্তি বাড়িতে আছে, প্রত্যেকটা বাড়িতে না হয় শিলাখণ্ড আছে। এগুলো কোন যুগে আইডেন্টিফাই করে বলে দেওয়া যাবে সেগুলো পাল যুগে। কিছু পরবর্তীতে সেন শাসনকালে আসে, বক্তিয়ার খিলজি যখন আসে, সেটা 1200 শতাব্দীর ইতিহাসে যখন আপনারা যাবেন, আপনার ইতিহাসে তো জানেন, সে সময় হিন্দু মন্দির যেগুলো ছিল সেগুলো কনভার্ট করে দেওয়া হয়েছে না ভেঙে ফেলা হয়েছে। কিন্তু তার আগে যে নিদর্শন সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ কালের বিবর্তনে মাটি থেকে বেরিয়ে আসে। এই বেরিয়ে আসা মূর্তিগুলিকে আমরা কেউ গৃহ বলে, কেউ দেবতা হিসেবে বিষ্ণু মূর্তি পেলাম, বাড়িতে পূজা করছি। থানার বাবুরা কি করছে, তাদের থানার সভাপতি কোন শিক্ষকরা তাদের স্কুলের সঙ্গে সংলগ্ন হচ্ছে। তার ঐতিহাসিক মূল্য কি, সেই মূল্যটা বিশ্লেষণ করা হচ্ছে না বলে এই যে মহাপুরুষ, আমি মহাপুরুষই বলবো দীপঙ্কর, যে একজন বাঙালি, সে তিব্বতে গিয়ে তার সেই ধর্ম প্রতিষ্ঠা করেছে। সেই বাঙালির যে ঐতিহ্য, তার ইতিহাস আমরা কিন্তু লোপাট করে দিয়েছি। আমরা এই প্রয়োজনের বাঙালি, আমরা কখনো দীপঙ্করকে হাইলাইট করিনি। পরবর্তী যে অধ্যায়, দীপঙ্কর মারা গেল, বাংলাদেশে তার ঠাই নিয়ে আসা হলো, বজ্রজীবনী গ্রামে উৎসব করা হলো। উৎসব করে এই ঠাইটাকে সংরক্ষণ করলো কে? ইউনিয়ন ট্রাস্ট এবং বাংলাদেশের কিছু বুদ্ধিস্ট বিশেষ। কিন্তু যে ইতিহাসে প্রেক্ষাপটে সেখানে বজ্রজীবনী গ্রামে বিক্রমপুরে নিয়ে যাওয়া হলো, সেই গ্রামের আইডেন্টিফিকেশন পর্যালোচনা করলে সেখানে কোনো রাজবংশী ছিল না। তার পরিষ্কার করে বলেছেন যে একটা সময় বিক্রমপুর ছিল, সেটা নদী গর্ভে চলে যায়, বিলীন হয়ে যায়। তাহলে সেই সভ্যতা ছিল না, সেই সভ্যতা রাজবংশ ছিল না। কিন্তু পর্যালোচনা করে আজকে যে আলোচনার সময় সেখানে একটা প্রশ্ন উঠে এসছে, তিনি রাজবংশের স্বর্ণখচিত সিংহাসন সমুদ্রিত পরিবারে তার জন্ম। তাহলে সেই বিক্রমপুর সেইটা নয়, আমাদের এই ইটাহারের বিক্রমপুর পরিবর্তে সুহর গ্রাম, সেখানে কিছু এই বিশ্বাস থেকে আমরা আজকে বাঙালিরা সহমত পোষণ করতে পারি, অতীশ দীপঙ্কর বাঙালি, তার জন্মস্থান এই সুহর গ্রামে। এই প্রেক্ষাপটে আমরা জেলা সংহর্তার সঙ্গে দেখা করি। জেলা সংহর্তার কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। সেখানে বিস্তারিত ভাবে বলেছি যে এইটাকে আইডেন্টিফাই করতে হবে, এটা অতীশ দীপঙ্করের জন্মস্থান। হয়তো ধ্বংসস্তূপ আছে, কিছু কিছু পাওয়া গেছে সুরহর গ্রামে, কারণ তখন বিবর্তনের মধ্য দিয়ে ধ্বংস স্তূপের মধ্যে দিয়ে আবার নতুন একটা প্রজন্ম তৈরি হচ্ছে। দেশ বিভাজন করে ওপর থেকে প্রচুর মানুষ এসেছেন, এখানে বসবাস করছেন, স্থায়ীভাবে সেই অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। সেইখানে কিছুটা জায়গায় যে স্তূপ আছে, সেই স্তূপটাকে খনন করতে পারলে সেখানে কিন্তু আমরা একটা জায়গায় আসতে পারবো। সুরহর রাজবাড়ি সেখানে আছে। আজকে বিরাটনগরের বিরাট রাজের ইতিহাস, বিরাটনগর যে জায়গাটাকে আইডেন্টিফাই করা হয়েছে, হাতিডোবার যেখানে আইডেন্টিফাই করা হয়েছে, প্রত্যেকটা ইতিহাস কিন্তু প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা গ্রামের মধ্যে কিন্তু চিহ্নিত করা আছে। সেটাকে সুস্পষ্ট ভাবে কোনো ইতিহাসে নিয়ে আসা হয়নি। যে কথাটা এখানে আলোচনা করে গেলেন অধ্যাপকরা, বিভিন্ন অধ্যক্ষরা যারা বিভিন্ন ভাবে আলোচনা করলেন, যে আমরা পাঠ্যক্রমে পর্যন্ত আমরা তুলে ধরতে পারিনি, অতীশ দীপঙ্করকে হাইলাইট করতে পারিনি। আমরা বিএড কলেজে যারা আছি তাদের সামনে একটা সুযোগ আছে। আমরা অ্যাড অন কোর্স যে কথাটা বলতে চাইছি, আপনাদের ন্যাক করতে হবে। আজকে হোক, আজকের বারে হোক, ন্যাক করতে হবে। আমি জোরের সাথে বলে যাচ্ছি, জানেন আপনারা যে 2028 সালের মধ্যে আপনাকে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করতে হবে। এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মধ্যে সঙ্গে যুক্ত করে ন্যাক আপনাকে করতে হবে, ভালো অস্তিত্ব থাকবে না। এই কথাটা মাথা রেখে আমরা অ্যাড অন কোর্স করতে পারি। 7 ডেজ অ্যাড অন কোর্সে আমরা এই বিষয়টাকে নিয়ে আসতে পারি। সেখানে আমরা বিশেষভাবে আলোচনা করে আপনাদের মধ্যে এই অ্যাড অন কোর্সের মাধ্যমে আমরা প্রকৃত ইতিহাস, প্রকৃত তথ্যটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। সেই জায়গাটা আমরা করতে পারবো। আমরা কিছু না, ভিত্তিত্ব বিএড কলেজগুলোকে করতেই হবে। হিস্ট্রিক্যাল প্লেসে আমি নিয়ে যাবো, আগ্রায় নিয়ে যাবো, দেরাদুনে নিয়ে যাবো, দরকার নাই। আমি আমার পাশের গ্রাম
আমি ইটাহারে নিয়ে যাবো, হরিরামপুরে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো চাঁচলে, চাঁচলে রাজবাড়ি দেখবে, ইটাহারে রাজবাড়ি এগুলো দেখবে, তার ঐতিহাসিক গুলোটা পর্যালোচনা করবে। আমরা সেই জায়গাগুলো যাই। আমাদের রায়গঞ্জে ছড়ে আছে, রায়গঞ্জ নদীর ধারে রাজবাড়ি ছড়ে আছে, কজন যান, কজন খোঁজ করেন না, এগুলো দেখেন। তাহলে এই প্রজন্মের যে ছেলেমেয়েরা তারা কিন্তু উৎসাহিত হবে। তাহলে ফিল্মটাকে আপনি এই প্রকল্পের মধ্যে নিয়ে আসতে পারবেন। ঠিক অনুরূপ ভাবে অ্যাডভান্স কোর্স থেকে আমরা আনতে পারবো এবং প্রত্যেকটা কলেজকে ন্যাক করতে হবে। যে কারণে বলছি প্রত্যেকটা কলেজকে ইউনাইটেড হয়ে সেমিনার, ওয়ার্কশপ এগুলো করতে হবে। ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, নন টিচিং ডেভেলপমেন্ট, এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের এই যে জীবনী তত্ত্ব, তার মাহাত্ম্য, তার গুণটাকে আমরা এস্টাবলিশ করতে পারবো। সেই কারণে বিএড কারিকুলামে আমরা একটা মনে রাখবেন, আমরা এমসিডির রুলসটা দেখেছি, এমসিডির রবীন্দ্রসঙ্গীতকে আমাদের ইনক্লুড করা নাই। আমরা ভালো করে বলে দেখবেন এমসিডির সিলেবাস 2 ইয়ার বিএড কোর্সের সিলেবাস, সেটা রবীন্দ্রসঙ্গীতকে আমাদের দেওয়া হয় নাই। কেউ পাঞ্জাবের গান, মুম্বইয়ের গান, ওগুলো গান তো আমার ছেলেমেয়েরা জানে না, তো তারা অ্যামেন্ডমেন্ট হয়নি। আমরা তো এই প্রবন্ধে এমসিডি দিতে পারি যে আমাদের আঞ্চলিক ভাষা, উত্তরবঙ্গে ভাওয়া, আমাদের উত্তরবঙ্গে আলকাপ গান, এগুলো ইনক্লুড করো। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা যার সঙ্গে জড়িত, আমার মায়ের গান, সেই সব গানের মধ্য দিয়ে ভাওয়া গান, সেগুলো আমার সিলেবাস ভুক্ত হতে পারে। সেগুলো আমরা করার জন্য চেষ্টা করি না। মূলত আমরা সীমাবদ্ধ রুটিন ওয়ার্কসের বাইরে এক পাও পা দিতে চাই না, কিন্তু দিতে হবে। দিন কিন্তু ঘনিয়ে আসছে। 28 সাল সব থেকে বড় সিগন্যাল আমাদের কাছে, এবং ন্যাক করতে হবে। ন্যাকটা করলে আমরা কেউ টিকে থাকতে পারবেন না। কার কেউ যদি ভাবে যে আমি আপনাদের চলে যাও, তা নয়। এমন কিছু ব্যাপার নয়। ন্যাক করা বিরাট কঠিন ব্যাপার তা নয়। রুটিন মাফিক কিছু কাজ, সেটা প্রত্যেকটা অধ্যক্ষ, আমি জানি প্রত্যেকটা অধ্যক্ষকে যদি লিবার্টি দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা অধ্যক্ষ সুস্থভাবে সেই কাজটা করতে পারবে। তাহলে সেই যদি না দেয়, তাহলে সেখানে তাকেও তার কলেজ বন্ধ করে দিতে হবে। দরজা খুব খারাপ কথাটা বললাম, বন্ধভাবে নেবেন না, কারণ ন্যাক আপনাকে করতেই হবে। বিপান, সিপান, ডিপান ন্যাক করতেই হবে। বড় বড় করেন, সরকারি কলেজ ন্যাক করে আটকে গেছে, তাতে প্লেসমেন্ট হচ্ছে না। সেই কারণে এই প্রোগ্রাম, আজকের যে প্রোগ্রাম আমাদের, এই প্রোগ্রামটাকে আপনারা হাইলাইট করতে পারবেন আপনাদের ফ্রেমওয়ার্কের মধ্যে। বিশেষ করে বিএড কোর্সে এই সুযোগ আমাদের আছে, জিএড কোর্সেও আছে। আমরা সেই জায়গাটা থেকে পারবো। পরিশেষে এইটুকু বলতে চাই, আজকে যে বিষয়টা আমরা উদ্দেশ্যে 2 জেলার উপাচার্যদের নিয়ে আমরা একটা সেমিনার করেছিলাম, সেখানে আমরা একটা জায়গায় এসেছি, তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে যে এই বিশ্ববিদ্যালয়ের নামটা দক্ষিণ দিনাজপুর, শুনতেও খারাপ লাগে, দক্ষিণ দিনাজপুর, সেখানে আমরা অভিজ্ঞতা করে নামে সেই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করার প্রপোজাল আমি নিজে এই নিয়ে দিয়েছিলাম। আমাদের শিক্ষামন্ত্রী দিয়েছি, উনি আমাদের সঙ্গে সহমত করেছেন, এবং বিশেষ ঐতিহাসিক মান্যবর হিমাংশু সরকার মহাশয়কে নিয়ে আমরা আমাদের জেলার মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে সার্কিট হাউসে প্রায় 1 ঘন্টা সময় ধরে এটা বুঝিয়েছি। তাকে বলেছি যে আপনি এখানে মিটিং অর্গানাইজ করেন, আপনি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অভিভাবক, আপনি জেলার অভিভাবক অর্গানাইজ করেন, যাতে কিনা আমাদের জায়গাটা, আমি যে জেলা সমর্থক বলছি, সেই জায়গাটা আইডেন্টিফাই করে সেখানে অন্তত একটা স্কুল করে প্রথমে কাজ করা হোক, আইডেন্টিফাই করা হোক আগামী প্রজন্মের জন্য। তিনি কিন্তু সহমত। এরপরে আমরা কিন্তু এখানে ফেলে থাকিনি, সহযোগিতার হাত আমরা বের করতে বলেছি আমরা রাজ্যপালের কাছে। রাজ্যপালকেও এই যে দাবি, আমাদের এই দাবিটা আমরা তুলে ধরেছি, এবং আমাদের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছেও আমরা এই দাবি উত্থাপন করেছি। এখানে রাজনীতি নয়, কোনো রং নয়, ইতিহাসের ইতিহাস, ঐতিক যে ইতিহাস, সার্বিক যে ইতিহাস, সেই ইতিহাসকে তোলার দাবি নিয়ে আমরা সোচ্চার করেছি। এবং আমরা, আপনারা সবাই মিলে যদি আমরা একসঙ্গে থাকি, তাহলে অতীশ দেবঙ্করের জন্মস্থান আইডেন্টিফাইড হবে, এবং সেখানে অতীশ দেবঙ্করের স্মৃতিস্তম্ভ আমরা স্থাপন করব, এবং ইতিহাসে অধ্যায়ভুক্ত করে আমরা প্রমাণ করে দেব ইতিহাস অনুসন্ধান পরিষদ তার সঠিক সিদ্ধান্ত অতীশ দেবঙ্করের জন্মস্থান এই শহর গ্রাম সুরহর গ্রামের অধীন আজকে
অতীতে রিটায়ার, আজকে হরিরামপুর ব্লকের অধীন। এই বলে আজকে আয়োজক এবং উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানাই।